লতিফের কেবিন নাম্বার 4। জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি, আসমাও জিজ্ঞাসা করেনি কিছু। কেবল সে মনে মনে তৈরি মাঝারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে। ডান হাতে তার আর্ম স্লিং বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝার আলমগীর। লতিফ ভাই কেমন আছে এখন? লতিফ কথা বলার চেষ্টা করলো। মাঝার নিজেও খুব সহজে মুখে কথা বলে সবসময়। আসমা সিটিয়ে বসে রইল। এই মাঝারই তার স্বামীর এই হাল করেছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতেন এতদিন, এবার বুঝতে পারছেন কিছু? ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলে, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে কিন্তু আপনার। পাটোয়ারি বাড়িকে ফোকরা না করা অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির 3 বেটার কবর খুঁড়ব বলে। আব্বা আসতে চাইছিল, পরে টরে সে দেখে যাবে। আপনার কোনো খরচাপাতি দরকার? লতিফ মাথা নাড়ল মৃদু। মাঝার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দিই, আর আমার হিসাব আমি পুলিশ দিয়ে না, নিজে মেটাবো। তবে একটু সময় নেব। চোখের ইশারায় জানতে চায় লতিফ। দেরি কেন? কিছু হিসেবে বাকি আছে। এখনই দুজনকে ওড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়িয়ে আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলতেছে। সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতেছি না, কিন্তু কিছু করারও নেই তার উপর দিয়ে। হারামজাদা দুইটা আরও খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন না আমি রক্তের বদলা না তুলব, ততদিন আজরাইলও ওদের মারতে পারবে না। আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হয় মাঝার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা, কিন্তু এতক্ষণের কথায় সে যা বুঝেছে তা বিশ্বাসই হচ্ছিল না। সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞেস করে, তোমাকে আসলে মারছে কে? ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরে নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায়। রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিংয়ের গা ঘেঁষে। হামজা এসে দাঁড়ালো পাশে। কাচের বাটি ভর্তি করে কাঠবাদাম, পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয়। কাজু ও বাদাম খেলে গা চুলকায়, অ্যালার্জি আছে তার, তবুও খাওয়া বাদ দেওয়া যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পুরল। হামজা এসে দাঁড়ানোর পরেও কোনো কথা বলল না, চোখও ফেরালো না। হামজা নীরবতা ভেঙে বলল, নারীর চোখের পানি অম্লের মতো, তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবি। ওয়া 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 ওয়া, কবি কবি মেজাজ। কবি নেই তো লজ্জা লাস। আমার কবিতাটা কেমন হইল কও? হামজা হাসলো। কথার লাইন কাটছিস? তাই নাকি? তাইলে তো বড় দুর্দিন চলে আসলো আমার। হ্যাঁ, আজকাল মাগি মানুষের চোখে জলে ডুবে ডুবে মরে যাচ্ছে। মেজাজ খারাপ করার কথা বললে বাড়ি যাও। তাকা তো আমার দিকে। জয় তাকালো, হেসেও ফেললো হো হো করে। জয়ের অট্টহাসির আওয়াজটা খুব অদ্ভুত রে শোনায়। হেসে বলল, কি বোঝাতে চাচ্ছ? ঘায়েল হলে পুরুষ মাতাল হয় আর নারী কুচক্রী। নারী কুচক্র অম্লের চেয়েও বেশি ক্ষয়সাধক। জয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। জয়কে ক্ষয় করার কথা জেনে ভাল লাগলো। এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি, তাই অধঃপতনটা তোর। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় জয়। জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস, তো সেই মাটি দিয়েছে জমিন, অর্থাৎ তোর বাপ। কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতা সাজিয়েছি কিন্তু আমি তোকে। তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি। আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়, আওয়াজহীন হাসে। তোমার লেখা বই, তা হোক বা না হোক, যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। এ আর পূর্ণ কথা কি? আমি স্বার্থপর, এ কথা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। জয় কাজু বাদাম চিবোচ্ছে। খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মধ্যে অভিযোগ হয় তোর আমার উপর, তাই না? অভিযোগ ওসব সস্তা লোকদের হয়। আমি হাই ফাই ভিআইপি মানুষ, ওসব ছোট লোকি ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানি, কারণ আমি ভালোবাসার মতো লাস্ট প্রজেক্ট টাইপ অনুভূতির আশা রাখি না কারো কাছে।
অদ্ভুত এক সম্পর্ক বর্ণনা করা যায় না। তোমার আমার বেশ, না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায়, তবুও দূরত্ব যায় না। জটিল কেস, ঠিক বলনি? হাত উপরে তুলে আর মোড়া ভাঙে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের জ্যাকেটের চেন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দেই ছাদ থেকে। এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভ্রু কুচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলে, আমার জন্য একটা 5 স্টার কভারের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলল। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায় জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে বলে, ওর জন্য আমার অনুভূতি শূন্যের মতো যায়। সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসা কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। জয় কিছু গাল থেকে উগরে দেবার মতো হেসে ওঠে। এইসব কাব্যিক কথা রাখো। ভালোবাসা আবেগী অনুভূতি, আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেয়ে লোক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং এলস। জয়ের কথা কানে গেল না, যেন আচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই, তা শেখাইনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে। তুই ফিরে এসেছিস, তা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শেখাইনি। জয়, আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হয়, তা সহ্য করতে পারি না আমি। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে গড়েছি আমি, খারাপ হোক ভালো হোক, একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙ্গনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জান দেয়, কেড়ে নেওয়ার মালিক সে। তোকে গড়েছি আমি, ভাঙ্গার হলে, আঘাত করার হলে তা করব শুধুই আমি। তোর ওপর আঘাতের অধিকার শুধু আমার। বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি, চলবে, কিন্তু আমি ছাড়া কোনো ভাঙ্গন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেব, কসম। জয় কাজু বাদাম দুটো গালে পুড়ে গলা জড়িয়ে ধরল হামজার। তুমি তো দেখতেছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আমার কিচ্ছু হয় নাই, খালি শান্তির অভাব। একটা গান গাই, ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। সান্ত্বনা আশা করছিস আমার কাছে? করতেছি না, যা তুমি দেবে না সে আশা করবো কেন? আরে বাপ, কিছুই হয় নাই আমার। মেয়ে মানুষের মামলা, বোঝই তো। আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি, ঠান্ডা হলে সব ওকে। ও, তোমার তো ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা বল বিয়েতে ব্যাচেলর পাবলিক। হামজা বিরক্ত হয়। মিথ্যে হাসি সবার ঠোঁটে মানায় না, বিশেষ করে তোর ঠোঁটের পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসি মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে গেলে চলে যাবে, আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না, সম্পর্কের সততা দরকার, একমাত্র সততা। তার আর হামজার সম্পর্কের বিশেষত্বই এটা। দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই, যা মনে তাই মুখে। বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই। এখানেই দুজন অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয়ের কোনো ক্ষতি হামজার ওয়াস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার যে কারোই হতে পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিলের উপর। অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জানা দরকার। এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেয়। মানুষের ভেতরে আবার বিবেক নামক একটা চুলকানি আছে। পাপ করে কিছুটা সময় দিলেই ওই শালা কুরকুর করে ওঠে, আর সেখান থেকে এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয়, ধ্বংসের ছিদ্র। এই জন্য বুদ্ধিমান পাপীরা থামে না, এক আধারে অবিরত পাপ করে যায়, বিবেককে কুরকুর করে ওঠার সময় দেয় না। জয় হাসল। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো বিবেকানন্দ নাচতেছে ভেতরে। বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতেই ভালো। বস, বহুদিন পর তোর নামে জাস্ট একটা প্যাগ মারবো, তোর ভাবি কিছু বললে তোর দোষ। ভাবির অবস্থা কি? সে কি ঠিকঠাক হয়েছে? জয় বসে চেয়ারে। হামজা চোখ খিচে এক ঢোক গিলে বলে, মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়,
যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে। কিন্তু কোনো আঘাত পেলেই সেই মায়া বিষ হিসেবে প্রকট হয়। এই জন্যই ওই জাতের থেকে সাবধানের মার নেই। গলা জ্বলছে আজ। রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট হইতো। অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হবার যোগ্য। জয় হো হো করে হেসে ওঠে। তোমার কি চড়ে গেছে? আমার চড়েনি, তবে আর একবার এমন ফেক বানানো বাটপাড়ি হাসি হাসলে কান সারার নিচে এমন একটা মারব তোর চলে যাবে। হাসি যখন আসছে না, মাথাটা ভালো লাগছে, মন মতো গিলে গিয়ে ঘুমা। নাটক করছিস কেন? জয় ঠোঁটে আঙ্গুল চাপলো। ওকে চুপ করলাম, হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো। সরি। কাল রাতে মাঝার গেছিল লতিফের কাছে। আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের। ট্যুর থেকে ফিরলে বউ এনে দেব। টাকা যাবি? জয় নিঃশব্দে হাসলো। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকি নির্মল হাসলো। আমি তোর শিক্ষক নই জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা আর হাতে থাকে দণ্ড। আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও হাতে কোনোদিন দণ্ড উঠাইনি, কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়, আমি তোকে ভালো টালোবাসি দেয়া। বসা লাগবে না, ওসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে। 7 দিন পর শুক্রবার বাদ জুম্মা মসজিদে কিছু মিলাদ ও দান সৎকা দোয়া করা হলো। ততদিন অন্তু চাচা ফুপুরা ছিলেন দিনাজপুরে। শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাবার জন্যে। অন্তিকটা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে। সে 7 দিনে 2-3 বেলা খাবার খেয়েছে, সেটা উল্লেখযোগ্য হারে সামান্য। মার্জিয়া ধমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবার জন্যে। আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না। একটা কালো ওড়না শরীর ও মাথায় জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল। চাচা বললেন, আজ কদিনে তো মেলা পাওনাদারে যাওয়া আসা দেখলাম, বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছো? ভাই তো আর নেই, তুমি আর অন্তিক এক সময় আসো, 20 গ্রাম সময় করে। জমি জমা বিক্রির আর দরকার নেই, ও আমার খামার যেমনে চলতেছে চলুক, পাওনাদারের টাকা মিটমাট করে দিবানি আমি। ভাইয়ের দানা শোধ না করে যাব কই? অন্তু সামান্য হাসলো। তার প্রয়োজন হবে না কাকা। কেন? এই কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল, পাশ কাটিয়ে। মাথার চাঁদিতে তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে, তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলছেন তা শুনতে দয়া করার মতো লাগছে কাকা। আমার ধারণা আপনি সেটাই করতে চাইছেন, যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমায়। কথা বেশি শিখছিস, পাকনা মাইয়া, এক থাপ্পড়ে দাঁত ফেলাইয়া দিমু। বেলে হাজ মেয়ে লোক, কাকার সামনে কেমনে কথা কইতে শিখাইছে তোর বাপে, ওইটা আগে শুনিনি। অন্তু আর কথা বলল না। হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে। তার নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব। কথা ক, কি চাস? ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে ভালো পেরেশানি গেছে আব্বুর। পাওনাদারদের এতদিন যখন ঠেকাতে পেরেছি, আর কটা দিন সবুর করে নেবে ওরা। আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করেই বরং পাওনা মেটাবো। আবার আসবেন কাকা, বাইরে গাড়ি এসে গেছে বোধহয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, বাপরে কথা, সাহস ভালোই তো। ওই চেংড়ি, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিছু তো আর নেই, তবুও দেমাগ কমে নাই। ভালো বুঝা পাওনা টাকা দিতে চাইলাম, আবার দেমাগ দেখাও। আমি দেখ মনে কেমনে আমার থাইকা জমি আদায় করো আর পাওনা মিটাও। হ, দেখ মনে আমি। অন্তু মুচকি হাসলো। আপনি সেই চিন্তা করে চাপ নেবেন না কাকা, বয়স হয়েছে, এ বয়সে উত্তেজিত হওয়া উচিত না। সেসব আমার জিম্মা, ইনশাআল্লাহ সামলে নেব সবটা। আপনার গাড়ি এসে গেছে, আবার আসবেন। আল্লাহ হাফেজ। অন্তু বসে থাকে ওভাবেই। বাড়ি ফাঁকা হতে রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তুর মাথায় ব্যথাটা চিনমিনিয়ে উঠল। অন্তু ধমকে উঠল। কান্না থামাও, জোয়ার নেমেছে চোখে। কান্নার জন্য বিশেষ পরিস্থিতি দরকার হয়। লোকের আর স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে, খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন আমার কান অব্দি না পৌঁছায়। অসহায়ত্ব চোখের পানিকে ঘৃণা করি আমি।
অন্তু চেয়ারটার উপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে। মার্জিয়া এসে বসে। অন্তু ওভাবেই জিজ্ঞাসা করে। শরীর ভালো আপনার? অন্তু মার্জিয়ার ক্ষমাপ্রার্থী সুরের ডাকটা অন্তুর কানে পৌঁছাতে ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নজরে তাকিয়ে বলে। আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক শেষে সব মাফ করে বুকে জড়িয়ে নেয়া, তারপর খালি ভালোবাসা আর প্রেম। আমি ছাড়িও না আবার ধরিও না। শোনো অন্তু। একটা কথা বলবো ভাবি? হুম। অন্তু শূন্যে দৃষ্টি মেলে উদাস স্বরে বলে। যাকে জীবিত অবস্থায় দেখেনি, মৃত্যুর পর তাকে দেখতে হায় হায় করতে করতে ছুটে যাওয়ার বিষয়টা মানুষের ভেতরে থাকা আবেগের সবচেয়ে ময়লা দিকের একটা। মৃতদেহ একটা ঘরের আসবাবের চেয়েও মূল্যহীন জড়ো। তা দেখাতে ফজিলত কি? আব্বু আজও যদি এই সোফায় এসে বসতো, আপনি এখানে এসে দাঁড়াতেন না আব্বুর সামনে। মার্জিয়া কেঁদে ফেলল। অন্তু কপাল চেপে ধরে বড়ই অনীহার সাথে পড়ল। আপনি কেন কি করেছেন তার বিচারে যাবার রুচি আমার নেই আপাতত। কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না। কিন্তু আপনি তার একমাত্র ছেলে স্ত্রী হিসেবে তাকে একবার আব্বা বলে ডাকেননি। তার নাতিকে গর্ভে ধরেছেন আপনি, সামনে গিয়ে সেই খবরটা দেননি। কিন্তু তিনি খেলনা কিনে এনে আম্মুর আলমারিতে রেখেছে। অন্তু আলগোছে উঠে চলে যেতে যেতে বলল। পরবর্তীতেও অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ যেন আপনার মুখে উচ্চারিত না হয়, অন্তত আমার সামনে যেন না। পড়াটা হচ্ছিল না। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়েচেড়ে দেখে বলছে না। লেখা তো ডাক্তারদের মতনই হয়েছে, অথচ হবে উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটফটিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আব্বু এসে পাশে দাঁড়ায় অন্ধকারের আড়ালে। আগামীকাল সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে পারবে। অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজলো, নেই। অন্তিক সরিয়ে নিয়েছে। আবারও বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্তিক এসে পাশে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরবে কাটার পর অন্তু বলে। তোর বউ বাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে, আর পরিবার চালাতে একটা কাজের লোকের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। অন্তিক হাসে। খুব গৃহিণী হয়ে গেছিস। কখনো জিজ্ঞাসা করিসনি আমাকে কোনো কিছুর ব্যাপারে? রুচি নেই রে। ভালোই। আচ্ছা, আমার ব্যবস্থা হলো, আর তোর কি? আমার কি? আমার বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো, এ আর কি। অন্তিক চুপ রইল। অন্তু হঠাৎই জিজ্ঞাসা করে। পলাশ আজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লক্ষ। মার্জিয়া তোকে এস্টিমেটলি গয়না দিয়েছিল কত টাকার? 2 লাখ টাকার মতো। এছাড়াও কিছু আছে, বলছিস না? শুনতে চাইছি না। হ্যাঁ, চাওয়াটা অপ্রয়োজনীয়। আর হারানোর কিছুই নেই, হারানোর থলি ভরপুর। এখন কারণ জানাটা সময়ের অপচয় আর শব্দ দূষণ হবে। শব্দ দূষণ? হ্যাঁ, তুই বলবি সেই আওয়াজ আমার কানে যাবে, যা সময় মতো আসেনি, যখন তোর বলার ছিল। বলার মতন উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছু হয়ে গেছে। এখনো এমন কিছু ঘটেনি যে বলার উপযুক্ত সময় এসেছে। বাদ, কিছুই হয়নি। ভুল বুঝছিস। আচ্ছা বুঝতে দে। তো তোকে পলাশ আজগর 2 লক্ষ টাকার গহনার বদলে 5 লক্ষ টাকা দিল। অন্তু তাচ্ছিল্যের হাসি হাসে। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের তো কোনো চিকিৎসা নেই। মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকু তারা মানুষের হাতে দেয়, যতটুকু বাদ দিয়ে মূল টাকা ও সুদ সহ তাদের হাতে থেকে যায়, যাতে সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল্য মূল টাকা আর সুদের যোগফলের সমান হয়। সেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিস রেখে 5 লক্ষ টাকা ধরিয়ে দিল। তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে, দুঃসাহস বলা চলে। অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলে। জিদার পলাশ তোর দোকান খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস, অন্তিক তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক অদ্ভুতভাবে হাসে। তুই নিষ্ঠুর হয়ে গেছিস, আব্বুর চেয়েও বেশি। শনিবার দিবাগত রাত প্রায় 2:30 বাজছে। লতিফকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমোচ্ছে। তার মেয়ে জ্বালাতন করছে, শুতে পারা যাচ্ছে না। পুচকে সন্ধ্যার পর ঘুমিয়ে রাত জাগে। কেবিনের দরজায় ধাক্কা পড়ল। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দিল জয়। আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসল। লাইট জ্বালান ভাবে, বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয়। আর চেঁচাবেন না যেন ভুলেও, তাতে শব্দ দূষণ হয়। মহিলা ভয়ে জুবুতুবু হয়ে বলে।
কেন আসছেন? জয় দুপাশে মাথা নাড়ল। লাইট চালান। লতিফের ঘুম ভাঙল। ভয়ে শীতের রাতে ঘাম ছুটছে বেচারার শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেক করতে করতে বলল। শরীর ভালো লতিফ ভাই? লতিফ উঠে বসার চেষ্টা করলো, পারল না। জয় পিস্তল লোড করে তাকালো। বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই, সব নীতিতেই তাই। তবে বিশেষত রাজনীতিতে বিশ্বাসঘাতকতা শুকনো খড়িতে দাউ দাউ করে জ্বলা আগুনের মতো। আজ আমাদের সাথে গাদ্দারি করেছেন, কাল মাজারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত। আপনি যে কারো জন্যই ক্ষতিকর। এখন যেহেতু মাজারের হয়ে কাজ করেছেন, কয়েকদিন পর আপনার ছোলো মাজার খাবে। তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব, সবার ভালোর জন্য মারবো আমি আপনাকে, মাইন্ড করেন না। লতিফ কিছু বলতে চাইছিল, জয় হাত নেড়ে থামায়। শুনেছি প্রাণ মৃত্যুদূতকে সামনে দেখে তওবা করেছিল। আপনাদের আল্লাহ কিন্তু ওর তওবা কবুল করে নাই। মৃত্যুকে সামনে রেখে গুনাহ কবুল করলে সেই গুনাহ ক্ষমা পায় না লতিফ ভাই। লতিফ অবাক হয়। এই জলদ গম্ভীর জয়কে সে দেখেনি। জয় চঞ্চল বদমাশ, সবসময় তার চোখে মুখে ফুটে থাকে এক বিদঘুটে রসিকতা ভরা শয়তানি হাসি, যার কথার উচ্চারণ অশুদ্ধ, মূর্খতায় পূর্ণ। আজ জয়কে লাগছে উচ্চশিক্ষিত মৃত্যুদূত। এই জয় বরফ শীতল পিণ্ড। পিস্তল তাক করে ধরল জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে চাপড়ে ধরে কাচ্ছে। জয় জিজ্ঞাসা করলো। ছেড়ে দেবার কথা ছাড়া কিছু বলতেছেন ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয়ের নিষেধ করা কথাটাই বলে আসমা। ছেড়ে দেন, কেন মারতেছেন? ছেড়ে দেন। জয় সঙ্গে দাঁতে দাঁত চেপে এক চোখ বুজে ট্রিগারে প্রেস করে, ঠিক যেমন কিশোরেরা বন্দুক হাতে পাখি তাক করে রাবার বুলেট ছুড়ে ভীষণ মজা ফুটে ওঠে মুখে। ক্যাচ করে একটা আওয়াজ বের হয়। আসমা খিচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশ ফুঁড়ে ঢুকে যায় লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। লতিফের শ্বাস ছুটছে। জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে। বাচ্চাটা আসতে চায় না। জয় হাসে। হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে, কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। জয় মেয়েটার ঝুঁটিতে হাত নেড়ে জিজ্ঞাসা করে। চলো তুমি বলো, তোমার আব্বুর ওপর গুলি চালাবো না ছেড়ে দেব? তুমি যা বলবে তাই করব, ভেবে চিন্তে বলবে কিন্তু। গুলি চালালে কি হবে? জয় হাসলো। গুলি চালানোর পর তোমার আব্বুকে 1000 ডাকলেও সে আর উত্তর দিবে না তোমার ডাকে। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আমার হাতের পিস্তল থেকে একটা বুলেট ছুটে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বাঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি টিকার দাবতেই সহসা করে বুলেটটা ছুটে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে। দারুণ লাগবে দেখতে, খুবই সুন্দর লাগবে। কিন্তু আব্বু কথা বলবে না কেন? জয় সোজা হয়ে দাঁড়ালো। বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছাই করবে না তোমার আব্বুর। শ্বাস নিতে ইচ্ছা করবে না, হাঁটতে ইচ্ছা করবে না, তাকাতে ইচ্ছা করবে না, উঠতে ইচ্ছা করবে না। চুপচাপ শুধু চোখ বুজে শুয়ে থাকার ইচ্ছা করবে। শুয়ে থাকবে। তার মানে আমি তোকে টানতে বললে সেটাও আনবে না? আমার সাথে খেলবে না আর? না। জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখ। জয়ের ভেতরটা বিদ্রোহ করে ওঠে। তার কিছু হচ্ছে। কপালের ডান পাশে চিরচির করছে। মেয়েটা বলল, তাহলে গুলি মেলো না? জয় গম্ভীর হয়ে উঠল। মজার দৃশ্যটা দেখতে চাও না? চাই তো। তুমি তোমার কপালে কলো গুলি, আমি দেখি দারুণ দৃশ্য। জয় চোখ বুজে দাঁত চেপে ধরে। স্বার্থপর বাচ্চা মেয়েটাও স্বার্থপর। দৌড়ে লতিফের কাছে যায় মেয়েটা। আব্বু, তুমিও দেখবে? ও আমাদের মজা দেখাবে। কি হলো? কলো গুলি তোমার কপালে, আব্বু আর আমি দেখি। জয় তির্যক চোখে মেয়েটাকে দেখলো। ইচ্ছে করে মাথার উপর তুলে এক আছাড় মারতে। ভ্রুজোড়ার উপরে ফ্রেঞ্চ কাট, চুলের এক গোছা পড়ে আছে। তা হাত চালিয়ে উপরে ঠেলে বলল, চলে যান লতিফ ভাই, শহর নয় জেলা ছেড়ে। আশেপাশে জেলা নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে। দেশের শেষ সীমান্তে চলে যান। কতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারবো বুঝতে পারছি না। কসম, দ্বিতীয়বার সাক্ষাৎ হলে মিস হবে না টার্গেট। এখন 1 ঘাটায় বেরিয়ে যাবে এখান থেকে। ফিরে আসার ইচ্ছা জাগার আগে আমার নাগাল সীমানার বাইরে চলে যান। আসমার দিকে চেয়ে হাসলো জয়। ওনাকে বোঝান আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা ভাবনা মাথায় আসতে পারে যে মারতে তো এসেছিল জয়, বেঁচে গিয়ে সুযোগ পেয়েছি।
বদলা নিয়ে নেই। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা, তাই বলছি একটু বোঝাবেন। এমন ভাবার দরকার নেই। বোকামি করে ছাড়ছি না, আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণে বুঝতে পারবো ততক্ষণে আর সারা মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতে চাইছি না, কারণ এখন আপাতত ছাড়তেই চাইছি। লতিফ ভাই, আমার মানুষ মারতে ওপেন লাগে না, হাতের প্র্যাকটিস আছে কম বেশি। বংশ পরম্পরা রক্তের দোস্ত, বদলা নিতে আজকের উপর পাওয়া জীবনটা হারাতে আসেন না। আমাদের ওপর কেউ যত্ন না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি, আর হয়তো দেখা হবে না কোনোদিন। ভালো থাকবেন, মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন, যেহেতু ওর কাছে বাপ মা দুটোই রইল। বেরিয়ে যায় জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পিছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে আছে, উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয়ের যাওয়ার পানে। ছেলেটা এলো, কি থেকে কি করলো, কিছু কথা বলল, চলে গেল। অদ্ভুত অদ্ভুত, ভয়ানক অদ্ভুত। জয়ের নামে 2টো কেস ফাইল করেছেন ঝন্টু সাহেব। অনেকগুলো অভিযোগও করতে ছাড়েননি। সুযোগ পেলে কারো নামে মামলা কম দিতে নেই। এটার একটা কারণ আছে। বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধীর 20-25টা অপরাধ ফাইল আলমারিতে ফেলে রেখেও অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয়। হতে পারে মামলা শখানেক হলে একটু মাঠে নামলো। ঝন্টু সাহেব কাঁচা লোক না, তিনি জয়ের সব রকম বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসেছেন। পুলিশকে বলেছেন, শুনুন অফিসার, জয় জুয়া খেলে। একবার তো একজনের বউ অবধি কেড়ে লতিফকে নিয়েছিল। বলল। আপনি জানলেন কি করে? খুব বিপাকে পড়লেন উনি। আমার কাছে খবর থাকে। আচ্ছা, তারপর? তারপর আর কি, মানুষের বউ তাসে জিতে কি করে, সেও তাই করছে। কথাটা আংশিক সত্য, কিন্তু পুরোটা না। জয়ের সব রকমের বদভ্যাস উল্লেখ করা হয়েছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ আছে, মারিজুয়ানা সেবনের অভ্যাস আছে, এমনকি রাজনৈতিক দায়িত্বসমূহ ঠিকমতো পালন করে না সে। ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার। সেসব ব্যক্তিগত দোষ জয়ের, কিন্তু আপাতত আসল দোষ হলো সে একজন লোককে মারাত্মক জখম করে ফেলেছে। এছাড়াও বহু মিথ্যা দোষ আরোপ করে কেসকে শক্ত করার চেষ্টাও করেছেন ঝন্টু সাহেব। কিন্তু ভাবার বিষয় হলো তিনি হামজার ব্যাপারে কিছু বলেননি। হামজা মাঝহারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছে, সেটা উল্লেখ করেননি। কথাগুলো জানিয়ে কবির দম ফেলল। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকলো। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতেই হামজা ধমকে উঠল। লুঙ্গি উঁচু করে বাঁধ। ঘর ঝাড়ু দেবার জন্য আর ঝাড়ু কিনবো না, তোর লুঙ্গি যথেষ্ট। এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অবধি তুলে বাঁধল। আরেকটু তুললে ইজ্জতহানি হতে পারত। কবির কপাল চাপড়ালো। তার পিঠে চাপড় মেরে সোফায় বসে তরুকে ডাকলো জয়। আদা মশলা মরিচ পেঁয়াজ রসুন মেরে একটু পানি গরম করে দিয়ে তরু, গলায় কুরকুরানি উঠতেছে। তরু কটমট করতে করতে এসে বলল, একটু হলুদ ধনিয়ার গুঁড়ো, সয়াবিন তেল, জিরেও দিই। যদি গলা ব্যথার সাথে কার্যকর হয় তাহলে আলবাদ দিব, সাথে একটু মাল মেশাতে পারিস, অত্যন্ত সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি হবে। হামজা গম্ভীর মুখে বলল, কর্কশ্বরে বলল, লতিফকে রেহাই দিতে পাঠিয়েছিলাম তোকে। রেহাই? সে অপবাদ দিচ্ছিস? জয় বাংলা নামে শপথ করে বলতেছি, আমার তোমার পেছন বাজাইছি আমি। হামজা শীতল চোখে তাকিয়ে রইল। জয় বলল, সামনে ইলেকশন, মাজার ওর আপন বাপ আমার নামে অলরেডি মামলা করেছে। পলাশের সাথে পুন্দাবন্দি চলছে, ভার্সিটি হলে সিন নিয়ে ঘূর্ণি চড়াচ্ছে। এই বাসগুলোই আমি তুমি সহ পুরো পার্টি মিলে পেছন পেতে দিয়েও নিতে পারবো না। তো মনে করো এইসবের মাঝে লতিফের ইন্ডিয়া করে আরেকটা বাস বাড়ানোর কি খুবই দরকার? হামজা শব্দহীন হাসল। তুই শুধু এই কারণে ওকে ছাড়িসনি। জয় কথা বলল না। হামজা বলল, লতিফকে যেন কোনোভাবেই খুঁজে পাওয়া না যায়, তবেই ওর গুম হবার সাসপেকশনটা শুধু মাঝহার আর ওর বাপের ওপর থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে 2টো মহিলা এসেছে হামজার কাছে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করাতে। এটা কাউন্সিলরের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারল না। মশলার ঝাঁজ রিমি সহ্য হয় না, কাশি উঠে যায়। মুখে শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার অভ্যাস নেই বাড়ির পুরুষদের। তরু পানির পাত্র চুলে বসিয়ে গরম মশলা বের করলো। খুব তাড়াই আছে সে। 2টো লবঙ্গ, এলাচি, 2 টুকরো আদা, 1 চিমটি লবণ দিল পানিতে। দারুচিনি দেবে কিনা তা ভাবার বিষয়। এত তাড়াহুড়া করে পানি গরম করছো কার জন্য? জয় গলার ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। রিমি কুটিল হাসলো। পাগল হয়েছে নাকি তোমায় বানাচ্ছে? কি বলো? কিছুই বুঝলাম না ভাবি। এজন্যই তোমার এই দুর্দশা। কি দশা? বললে কোটনামি হবে, নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবে। ওরে বাবা, ধাঁধা বানাচ্ছ কেন? বলো না কি হয়েছে আবার।
আবার কি করেছে সে? তোমার এই আহ্লাদের কতটুকু মর্যাদা আছে তোমার প্রাণপ্রিয় জয় আমিরের কাছে? তরু দুপাশে মাথা নেড়ে মুচকি হাসলো। তোমার যে কেন এত শত্রুতা ওর সাথে? অবশ্য আমার ভালোই লাগে তোমাদের এই ফাইট। আমার খুব খারাপ লাগছে তরু, তোমার জন্য। চোখ থাকতে অন্ধ, মাথার দরজা বন্ধ, এমন লোকেরা খুব বাজেভাবে ঠকে যায়, বুঝলে? ধর, যা বলবে বলো তাড়াতাড়ি, আমার কিন্তু পানি গরম শেষের দিকে। কোন আশায় করছো এসব? আমি একটু বিরক্তই হলাম, কিন্তু চেপে বললাম, আরে কি করছি খুলে বলো না। আগে বলো, এই যে জয় আমিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ, কোন আশায়, কি ভেবে? মুখটা ছোট হয়ে গেল তরুর, কথা বলতে পারলো না। চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো। জবাব দাও, কেন করছো এসব? তরু ছলছল চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল, এভাবে বলছো কেন ভাবি? আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে। মায়া ভাবি, খুব মায়া লাগে। ওর তো কেউ নেই, আমি ছাড়া কে দেখবে ওকে? রিমির মুখে আচমকা মলিন হাসি নেমে এলো। স্নেহ ভরে তরুর দিকে চেয়ে বলল, গর্ধব মেলোক, এটা বুঝাতে চাচ্ছি ওর অনেক আছে, তোমার কেউ নেই পাগলি মেয়ে, ওর তুমি ছাড়াও লোক আছে। তরু বিভ্রান্ত হয়ে পড়ল। কে আছে? না ভাবি, যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই। রাগাবে না আমায়, আমি যা জানি তুমি জানো না। শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে। সাহস হচ্ছে না আমার। শুধু বলছি তুমি আজ থেকে ওই নিমক হারামটার ফরমায়েশ খাটবে না, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তরু অবিশ্বাসে বোবা হয়ে গেল। চোখটা এবার ভরে উঠল। আস্তে করে ডাকলো, ভাবি। রিমি চোখ ফিরিয়ে নিল। সে কঠিন হবার চেষ্টা করে বোধহয় পারছে না। তরু রিমির আচরণে আহত হয়ে চেপে ধরল। কি হয়েছে ভাবি? তোমার কসম লাগে খুলে বলো। তুমি আমার উপর রাগ টাগ ঝাড়ো, কিন্তু তো কখনো এইভাবে কথা বলো না আমার সাথে। আগে ভাবতাম দেরিতেই হোক তবে জয় তোমাকে এড়াতে পারবে না, অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। তরু ভ্রু জড়ালো। আগে যা ভাবতে এখন ভাবতে দোষ কি? রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তা জানলে তো আর এইভাবে ফরমায়েশ খাটাতে দৌড়ে আসতো না। সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে, কিন্তু তুমি ওই নিমক হারামটার জন্য এত ওতলা হয়ে গোলামি খাটবে, এটা আমি দেখতে পারবো না। তরু কথা বলল না, তার বড় অস্থির লাগছে। রিমি বলল, তোমার আশিক জয় আমির বিবাহ করিয়া সারিয়াছেন তরিণী নিধি খাতুন। চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু। বারবার জয়ের ওপর তোমার পাগলামানিতে আমার তোমার ওপর শুধু মায়াই হয়েছে। আমি জানতাম শীতের মৌসুমের গাছের পাতার মতো ঝরে পড়তে হবে তোমাকে একদিন। সেই দিন এলো শেষমেশ। শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি। তোমার হামজা ভাইকে আমিও ভালোবাসতাম তরু, তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে। ক্ষমতালোভী লোংরা একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু কাকা মাঝহার ভাইয়া অবশেষে এই লোকটাকে। আমি সব বুঝি জানো, তবুও এদের মায়া কাটাতে পারি না। তরু এই জগৎ ত্যাগ করেছে যেন। সে চমকে গেছে কিনা বোঝা গেল না, তবে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয় আমির মিথ্যা বলে না। সে সেদিন বলেছে সে সেদিন তরুকে খুন করে এসেছে। জিজ্ঞাসা করলে বিয়ের কথাও স্বীকার করত, কিন্তু তরু জিজ্ঞাসা করেনি। জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকে নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে, আর এ তো সত্য। জয়ের ডাক শোনা গেল। তরু মরে গেছিস? গরম পানি দিয়ে যা। হে, গলা আটকে আছে একদম। বের হবো আমি, তাড়াতাড়ি আইবাল। শার্টটাও আয়রন করে রাখিস, কারমালটা পরে বের হবো আমি। তরুকে তবুও চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল রিমি, এই বাড়ির কোনো বেটা ছেলে মানুষ না, সবগুলো এক একটা রক্তখেকো জানোয়ার। প্রমাণ না পাওয়া অবধি বিশ্বাস না করলেও চলবে। কথাগুলো তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি কথা তো, এই জন্যই। আজ রবিবার, রবি মানে সূর্য, তাই সূর্যটাও নিজের সবটুকু তাপ ছেড়ে টকবক করে উদিত হয়েছে আজ। সকাল 10:30টার দিকে মুস্তাকিন এসেছে, বসে আছে। অন্তু বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসে। বেশ্যার মাথায় ওড়নার পর্দা, হাস্যকরিত। মুস্তাকিন মাথা নত করে বসে আছে, তার অভিব্যক্তিটা অব্যক্ত। কেমন আছেন মুস্তাকিন সাহেব? অন্তুর আওয়াজে নিরস মুখে তাকায় মুস্তাকিন। ঢাকায় ছিলাম,
কিছুই জানতাম না কি থেকে কি হয়ে গেছে এই কদিনের ব্যবধানে। অন্তু হাসার চেষ্টা করলো। কোনো একদিনের ব্যবধানে দেখবেন এই পৃথিবীতে কেয়ামতও ঘনিয়ে এসেছে। যা ঘটবে তার আভাস খুব কমই পাওয়া যায়। মুস্তাকিন সাহেব, কি ব্যাপার, তাকাচ্ছেন না কেন আপনি? ইচ্ছে করছে না। কেন? বুঝতে পারছি না, আমার এতক্ষণও বিশ্বাস হচ্ছিল না। এই সবে আপনার কথার ধরনে বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি। কি থেকে কি হয়েছে? মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসলো। সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন? সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই বদলাতো না, কিছুই করার ছিল না ওখানে। রটনা রটে যাওয়া আর বাঁধ ফুঁড়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই। সেই পানিকে ফেরানো যায় না, রটনা মুছে ফেলাও যায় না। ছাড়ুন সেই কথা। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, নিজেকে সামলে চোখ ফিরিয়ে বলল, কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে। আর লোকে কি বলল তাতে প্রভাবিত হবেন কেন আপনি? লোকের কথায় আসে যায় না। অন্তু আলতো হাসলো, উদাসীন হাসি। খুব আসে যায় মুস্তাকিন সাহেব। আত্মসম্মান অবধি ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন সম্মানের ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলেই সেইটা কেবল সম্মান। সম্মানের ব্যাপারটা হলো আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কিন্তু লোকে যদি বড়কে ছোট বলে? সেটাও ভুল নয়, তাদের দৃষ্টিকোণ থেকে তো তা ঠিক। তাদেরকে দেখানো হয়েছে বিধায় তারা ছোট দেখেছে, নয়তো এত ছোট করে দেখার সুযোগ ছিল কোথাও তাদের? মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করলো, কিছু ভাবলো। সোফার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইল। হাতের ঘড়িটা জল জল করে চলছে। আজ অবধি মুস্তাকিনকে কখনো পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্তু। প্রতিবার এমন ফর্মাল গেটআপে দেখা গেছে। পরীক্ষা চলছে না আপনাদের? আজ নেই? আজ শেষ হবে, দুপুর 2টে পরীক্ষা আছে। একটু থেমে জিজ্ঞেস করলো, আপনার তদন্ত কতদূর, কোনটা নিয়ে আগাচ্ছেন? অন্তু কাটাতে চাইছে, মুস্তাকিন টের পেল। নতুন কিছু হাতে এসেছে? নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর, তাকাচ্ছিল না অন্তুর দিকে। নিজের বাঁ হাতের তর্জনীতে থাকা গাড়ির চাবির দিকে চেয়ে আছে। নতুন কিছু? পুরনোগুলো আনসলভড রেখে নতুন কেন? পুরনো কোনটার কথা বলছেন? অন্তু গভীর চোখে মুস্তাকিনকে পরখ করে চোখ নামালো। আখি রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি, ওর মেজো ভাই সোহানের খুনের রহস্য। বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে যেখানে সালমা খালারা থাকতেন, কিন্তু এখন তারাও নিখোঁজ। চাঁদনি ভাবি সালমা খালা গেছেই বা কোথায়? হুট করে হারিয়ে গেছে, সেখানেই বড় ছেলের লাশ পাওয়া গেল। এগুলো কি পছন্দ হয়নি আপনার কেস হিসেবে? মুস্তাকিন একটু চুপ থেকে শান্তভাবে মাথা নাড়ল। সব মাথায় আছে, তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান, ক্লু। ক্রাইমগুলো শুধু হয়েছে, তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি এগোনো যায়। আখির কেসটা বন্ধ হয়েছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই, কারণ সেখানে একটা সাসপেক্টের বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না। সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা, আর সেদিন সোহেল মরল, ওটারও কোনো সূত্র নেই, শুধু ওই রক্তপুঁজ আর মেলাটোনিন হরমোনের স্যাম্পল ছাড়া। অন্তু ভ্রু জড়ালো। মেলাটোনিন হরমোন, সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল, এখনো তার সন্দেহ আছে বিষয়টা নিয়ে। ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে সেটা ঝাপসা। আপনারা আখির লাশ পাঠিয়েছিলেন, আপনাদের জানার কথা। চাঁদনিরা কোথায় আছে? কোথায় পাঠিয়েছিলেন লাশ? আমি পাঠাইনি, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল। ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না? পারলে দেবো আপনাকে, কিন্তু আপনার এসব জেনে কি হবে? কি প্রয়োজন? হাসলো মুস্তাকিন। অন্তু হাসার চেষ্টা করলো, কিছুই বলল না। কালেক্ট করে জানাবো আপনাকে। উকিল হতে এখনো বছর কয়েক বাকি। এখনই এত খাটবেন না, এনার্জি বাঁচিয়ে রাখুন, নয়তো বিতৃষ্ণা ধরে যাবে নিজের পেশার প্রতি। অন্তু কিছুক্ষণ নির্বিকার থেকে জিজ্ঞাসা করলো, সোহানের ব্যাপারটা কি? কিছুক্ষণ নীরবতা, পরে চোখ তুলে তাকে একটা দম ফেলে বলল, যদি বলি সোহানকে জয় আমির মেরেছে, বিশ্বাস করবেন? অন্তু ভ্রু কুচকালো সামান্য। অসম্ভব কিছু নয়, অবিশ্বাস করার মতো ব্যাপার দুনিয়াতে খুব কম। কেন মেরেছে জয় আমির সোহানকে? রাজনৈতিক মামলা। সোহান মাঝারের পার্টির লোক ছিল। তখন হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজাকে বিয়ে করেছে। হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর, জয় ছাত্র নেতা হয়ে উঠেছে। হামজা পুরো দমে দাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে, কিন্তু এতে ঝন্টু, মাঝার বা হামজার শ্বশুর কোনো রকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার উপর। একটা ভাঙন,
এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝহারের সাথে, যা এখনও চলছেই। সেই জের ধরেই জয় সোহানকে অমানসিক মার মেরেছিল। এরপর ছেলেটার ক্যান্সার হলো, আর ওর চিকিৎসার জন্য সালমা খালা জমি বিক্রি করেছিল। অন্তু বিশেষ আগ্রহ পেল না। কিছু কথা নতুন অবশ্য, তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুরুতেই শুনেছিল। কোনো চমকপ্রদ কাহিনী লাগলো না, কিন্তু চাঁদনির ওই কথাটা খুব ধাক্কি করছিল ভেতরে। সাবধান না হয়ে একটাকে হারিয়েছি। চাঁদনির সব কথায় ভারী, তবে এটা যেন মেয়েটা খুব উদাসীনতার রহস্য ভরে বলেছিল। মুস্তাকিনের বর্ণনার সাদৃশ্য আনতে পারল না তার সাথে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলায়। আপনার মা বাবা কোথায় থাকেন? স্কুলে আমি আপনাকে দেখেছি খুব কম, তেমন দেখা হয়নি, আর ওনাদের ব্যাপারে কিছুই জানি না। আম্মা দিনাজপুরেই, তবে পাশের গ্রামে থাকেন। বাবা ঢাকায়। আচ্ছা, ওনারা একসাথে থাকেন না? আর ভাই বোন? আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না। পরে বলবো কোনোদিন। মুস্তাকিন হাসলো সামান্য। দরজায় করাঘাত পড়ল। অন্তু আতকে উঠল অজান্তে। এই করাঘাত তাকে আতঙ্কিত করে তুলল। মস্তিষ্কের স্মৃতিতে দরজায় করাঘাতে এক ভয়ানক অভিজ্ঞতা সংরক্ষিত রয়েছে। দরজা খুলতে জয় প্যাচপ্যাচে হাসলো। হোয়াটসঅ্যাপ ঘরালি? সানগ্লাসটা শার্টের নিচ প্রান্তে মুছে মুঠো করে ধরে তবে তাকালো চোখ তুলে অন্তুর দিকে। তবুও যতক্ষণ মাথা নিচু করেছিল বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে ধূর্ত চোখ দুটো হাসছে। কথা শেষ হতেই বাতির সলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিভল। কণ্ঠ চেপে জিজ্ঞাসা করলো, ওই এখানে কি করতেছে? অন্তু জবাব দেবার প্রয়োজন মনে করলো না। জয় ফিস করে বলল, আমার অনুমতির ইচ্ছা ছাড়া তুমি পরপুরুষের সাক্ষাতে যাবে? এটা কি ঠিক? খুবই রাগ হচ্ছে ব্যাপারটাতে। অন্তু কিন্তু এবার মুচকি হাসলো। আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি দুঃখিত জয় আমির, কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোটাই কি আমার বৈশিষ্ট্য নয়? অন্তুর এই দুঃসাহস আর অধ্যত্তে জয়ের ভেতরে রক্ত টকবগিয়ে ফুটিয়ে তুলল। জয় দাঁত চেপে ধরে চোখ বুজে বকে উঠল। জয় কপালে হাত রেখে সালাম দিল মুস্তাকিনকে। মুচকি হাসলো মুস্তাকিন। বসুন, হালচাল ভালো? খারাপ থাকার জন্য যে বিষয়টা দরকার সেটা আমার নেই। খারাপ থাকে ভালো মানুষরা, আমি খারাপ মানুষ। অন্তু আবার এসে বসতেই বাধা দিল জয়। হুম, ভেতরে যাও আর মেন দ্রুত তৈরি হয়ে এসো, তোমার এক্সাম আছে। অন্তু নিষেধ শুনেই বরং বসে পড়ল। দুটোই এক্সাম, 11টা বাজছে। জয় ক্ষণকাল মেঝের দিকে চেয়ে থেকে বলল, আজ পরীক্ষা পেরিয়েছে, 12টায় পরীক্ষা। হঠাৎ? জয় বলল, আজ শেষ পরীক্ষা। ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষার সময় পিছিয়েছে। তো আপনি এই কথা এইভাবে সবার বাড়ি বাড়ি আর হলে গিয়ে জানিয়ে আসছেন? তুমি অনুমতি দিলে তাই হবে। ভার্সিটির সব ছাত্রীগুলোকে বিয়ে করব, এরপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো। একটু জামাইয়াতে পাওয়া যাবে? অনুমতি আছে, করে ফেলুন। মুস্তাকিন চুপচাপ বসেছিল। জয়ের মনে হলো তার দ্বারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা অসম্ভব। সে বিশাল বড় হেসে মুস্তাকিনকে বলল, তো মোস্তাকিন সাহেব কি কাজে এসেছিলেন? সেসব যাক, আমার মনে হয় আপনার কাজ শেষ, এখন আসতে পারেন। আমার বউটার পরীক্ষা আছে তো বাইরে হইতে হবে। ফর্মালিটি চোটে উঠে যেতে পারছি না। ভদ্রলোকের মেয়ে তো, আপনি গেলে তবে উঠে তৈরি হয়ে যেতে পারবে। অন্তু চোখ বুঝল। তামাশা তৈরি করতে জয়ের কোনো পূর্ব প্রস্তুতির দরকার পড়ে না। কিছুটা লেহাজ সংকোচ নেই তার মাঝে, কিন্তু আশ্চর্যের বিষয়ে মুস্তাকিন খুবই স্বাভাবিকভাবে বের হয়ে গেল। জয় একাই বসে রইল। কেউ উকি দিয়েও দেখল না জয়কে সেই ঘরে। অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো। তার চোখ ফোলা, নাক লাল হয়ে আছে, কেঁদেছে সে। বোরকা কই তোমার? চলুন, দেরি হয়ে যাচ্ছে। বোরকা পরে এসো, বসে আছি আমি। অন্তু খুব সাবলীলভাবে মাথা নেড়ে পড়ল। চলুন। জয়ের স্বর বদলে গেল। আমি উঠলে এমন একটা থাপ্পড় মারবো কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা মারুন, তবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি মারা শেষ হবে তত তাড়াতাড়ি আমরা বের হতে পারবো। জয় উঠে দাঁড়ালো অন্তুর সামনে। বোরকা না পরে কি প্রমাণ করতে চাইতেছো? আমি কিছু প্রমাণ করতে চাইছি না, ওই দায়িত্ব আপনার ছিল, তা আপনি খুব ভালোভাবে পালন করেছেন। আর কিছু প্রমাণ করার নেই। ওই শালীন মেয়ে, এই জন্য তুই ল্যাংটা হয়ে যাবি? যার ইজ্জত নেই তার ইমান নেই, আর ইমান হলো পোশাক, সেই হিসেবে আমি ল্যাংটাই। তোর যুক্তিরে আমি শালি, যা বললাম কর। যুক্তির সাথে খারাপ কাজ না করে তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিলেও তো পারেন। ঘরে পরপুরুষ ঢোকানো মেয়ে লোক বোরকার মতো সম্মানিত পোশাক পরবে না। জয় 4 আঙ্গুলে অন্তর গাল চিপে ধরল। আমার কোনো কর্মে আমার জীবনে আফসোস হয় নাই, তা কারণে চেষ্টা করলে মেরে পুঁতি রেখে যাব। আমার সামনে দুঃসাহস দেখে কম ভোগান্তে বহাস নাই।
আগে যেভাবে চলতি সেই রকম চলবি। বোরকা পরে আয়। এটা আমার বাড়ি। আম্মু ভাবি পাশের ঘরেই আছে। আপনি আমার সাথে এমন করে তাদের কষ্ট দিচ্ছেন। শুধু শুধু আমার ভেতরে জেদ বাড়ছে, কি লাভ? জয় গাল ছেড়ে গলা চেপে ধরল দুই হাত দিয়ে। অন্তুর শ্বাসনালী আটকে এলো। জয় বলল, তোর ভয় লাগে না আমাকে না? কোনো একদিন শাহজাদকে মেরে ফেলবো শালির মেয়ে। আমার কি পাল্টা মনে হয় তোর? আমি আমার মুখের উপর কথা বলা সহ্য করা ভুলে গেছি বহু বছর। কেউ কথা কয় না, সেই সাহস রাখিও নি কারো ভেতরে। তুই বলেছিস একদম তুই। কেন তোরে কি বেশি প্রশ্রয় দেই আমি? নয়তো ভয় লাগে না কেন তোর আমারে? অন্তু কথা বলার প্রয়োজন মনে করল না। জয় নিজেই গলা ছেড়ে দিল। অন্তুর চোখের শিরায় রক্ত উঠে এসেছিল। জোরে কয়েকটা শ্বাস ফেলল অন্তু। গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া দরকার। অন্তুর বড় দুর্দিন এসেছে। তারা আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করে, কিন্তু অন্তুর কান্না পেল না। অসহায়দের কাঁদতে নেই। সাদা রঙা একটা সালোয়ার কামিজ পরনে, সাদা ধবধবে ওড়না মাথায় গায়ে জড়িয়ে ফাইলটা হাতে ধরে বেরিয়ে গেল অন্তু। গলাটা ব্যথা হবে খুব। কণ্ঠনালীতে চাপ লেগেছে, মাথায় চাপ অনুভূত হচ্ছে। অন্তু গলির ভেতরে অনেকটা এগিয়ে গিয়েছিল। জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে গাড়ি দাঁড়ায় আছে, রাস্তাঘাটে মার খাস না আমার হাতে। অন্তু হেসে উঠল। রাস্তাঘাটে দেহ ব্যবসায়ী হিসেবে কত খ্যাতি অর্জন করেছি, কোনো হিসেব আছে আপনার? চারিদিকে তাকান, দেখেছেন জানালা দরজা সবকিছুর ফাঁকে জোড়া জোড়া চোখ আমায় দেখতে মগ্ন। মার খেলে কি? গাড়ি যে বসো। হেঁটেই যাব আমরা। রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যতদূর পাড়ার রাস্তা দিয়ে হাঁটছিল, লোকে কেউ কেউ নিজেদের পায়ের কাছে থুতু ফেলছিল, ঘুষুর ঘুষুর করছিল। নষ্টামি করার স্বামী নিয়ে দেখো কেমনে ড্যাং ড্যাং করে রাস্তায় বাইর হয়েছে। আর এই জয় ছাজরা এত শয়তান খাটাস ছাড়া। বিভিন্ন ধরনের কথা আসছিল। আজ আর শুধু অন্তুকে বলা হয়নি, শুনতে হলো জয়কেও। জয়ের হাত পায়ে শিরশির করছিল। বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়েছিল, আবার সামলে নিল নিজেকে। মোড়ের উপর তারা দুজন দর্শনীয় বস্তু হলো সবার কাছে। লোকে গাড়ি থামিয়ে হলেও তাদেরকে দেখার সুযোগ হাতছাড়া করছে না। করা উচিত না। কদিন আগে জয় আমি নষ্টামি করে ধরা পড়ে এই মেয়েটাকে বিয়ে করেছে, দেখা দরকার। জয়ের ইচ্ছে করলো অন্তুকে জবাই করে ফেলতে। তার মনে হলো এই পরিস্থিতিতে ফেলার জন্যে অন্তু হেঁটে এসেছে। অন্তু একটা রিক্সা ডাকলো। ভার্সিটি গেটে নামিয়ে দেবেন। জয় লাফ মেরে উঠে বলল, থানার দিকে গাড়ি ঘোরান মামা। অন্তু তাকালো। জয় না তাকিয়ে বলল, তোমার পরীক্ষা দুপুর 2টায়। রাত 11টা। কনকনে শীতের রাতে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহসিকতার ব্যাপার। তরুর ভেতর আজ সে সাহস এসেছে। হু হু করে শীতল বাতাস নাকে মুখে ঢুকছে। তরু দাঁড়িয়ে রইল বারান্দার গ্রিল ধরে। তুলি ঘরের ভেতরে কোয়েলকে ঘুম পাড়াচ্ছে। জয় গান গাইতে গাইতে ঢুকলো। তুলি গম্ভীর মুখে তাকালো। গান যখন ভুলভাল নিজের মতোই গাইবি, তখন নিজে গান বানিয়ে গাইলেই পারিস। জয় আরো জোরে চেঁচালো, তুলি, ও তুলি, ও তুলতুলি, তুলতুলি রে, দোলনায় উঠে তুলি, গাছের উপর ডাল ধরে ঝুলি। তুলি রেগে বলল, চিৎকার করলে লাথি মারবো একটা। বের হ ঘর থেকে, আমার বাবু ঘুমাচ্ছে, যা বের হ। জয় বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়ালো। তরু চমকে উঠল। কিছু লাগবে আপনার? ডাকলেই হতো আমাকে। সুন্দর, তোকে একটা এমন যোগ্যপাতার কাছে বিয়ে দিয়ে দেবো, তুই তখন আমায় ভেবে গান বাঁধবি। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, সরকারি চাকরিজীবী। পোলের আলো এসে অন্ধকার দূর করেছে বারান্দার। সেই আলোয় তরুর ছলছলে চোখ দুটো সজল হয়ে উঠল। জয় গ্রিলের উপর একটা ঘুষি মারল। চোখের মায়ায় বাঁধার চেষ্টা। শিটম্যান, বাধা পড়ার সিস্টেম নাই ভিতরে। এরপর বাচ্চাদের মতো করে আহ্লাদ করার নাটক করে বলল, আমি পাখির ঘর বুঝি না রে। তরু হাসলো। তবুও ঘর বাঁধলেন, না বুঝেই বাঁধলেন। আমি ঘর বাঁধিনি, এক জঙ্গলি বিলাকে খাঁচায় পুরেছি, সেটাও পরিকল্পিতভাবে। তুই দেখিস না শালি রে, শালি একদম ফায়ার, দেমাক দেখলেই ভয় লাগে। আজ দিমাগি না হয়ে হেরে গেলাম নাকি? জিতে গেলি, কারণ তুই আমায় পাসনি। খুব সুন্দরী সে। মানুষ হিসেবে তোর মতো সুন্দর না, শালির তেজ খুব বেশি। আর রূপ? হ, সুন্দর আছে। আচ্ছা, এত সাফাই গাইতে হবে না। শুনুন, না পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে গেছি আমি। আজকাল যে কিছু পাওয়ার কথা ভাবলেও খুব ভয় লাগে, যেন কোনো অস্বাভাবিকতা। ছোট থেকে বাপের আদর পাইনি, মায়ের কোল আঁচল কিচ্ছুই পাইনি, নিজের একটা ঠিকানাই পাইনি। হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না। চা খাবেন আপনি? আদা চা খেতে ইচ্ছে করছে, আমার জন্য বানাতে যাচ্ছি। আপনার জন্য বানাবো? তরু চলে যায় জয়ের সামনে থেকে। জয় চুপচাপ দাঁড়িয়ে রইল।
তুলি এসে বসলো পেছনে বেতের মোড়ায়। আজকাল জয়ের মনে হয় সে পাপ করে। আগে মনে হয়নি। আগে মনে হতো ওসব ক্ষমতা আছে, করবেই, এসব তার স্বাধীনতা। কিন্তু আজ ব্যাপারটা অনুশোচনারও নয়। তরুর প্রতি যে স্নেহ এবং মায়াটা কাজ করে সেটা খুব জ্বালাতন করছে। পরক্ষণে মনে পড়ে অনুশোচনা হতেই পারে, পাপ বেশি হলে অনুশোচনা হয় মাঝে মধ্যে, তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামানো উচিত নয়। হামজা ভাই বলেছে পাপ জয়ের রক্তকণিকায় মিশে গেছে, তা ছেড়ে দিলে চলবে? চলবে যতদিন না নিঃশ্বাস থামে। জয় চলে এলো। তুলি অন্ধকারাচ্ছন্ন বারান্দার কোনায় বসে থাকে। আজ কতগুলো মাস বাপের বাড়ি এসে পড়ে থাকা মেয়েটার চোখ দুটো উদাস। জয়ের সাথে কথা বললে ভালো লাগে। জয় ছাড়া আর কারোর সাথে সংলাপ বাড়ে না তার, চাপা স্বভাব। কিন্তু জয়ের ঠ্যাসমেরা কপট কটূক্তিতেও তুলির ভেতরে শান্তি কাজ করে। পাগল জয় ঠ্যাস মারতে মারতে সমস্যাটা শুনে নেয়, এরপর ধমকে উঠে আরেকটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আজ জয় নিজেই অশান্ত। ওকে থামিয়ে নিজের বিষাদ চাপাতে ইচ্ছে করলো না তুলি। রাত 1:30টায় দাবার বোর্ড নিয়ে বসলো জয়। অনেকক্ষণ দেখলো বোর্ডটাকে। এলোমেলোভাবে ইচ্ছে মতো এক একটা ঘুটিকে আরেকটা দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। হামজা এসে বসে পাশে। জয় না তাকিয়ে হেসে উঠল। বউ রেখে আমার কাছে আসো রাত দুপুরে, মতলব তো ভালো থাকে না। হামজা কষে একটা ঘুষি মারল বাহুতে। বোর্ডটা ঘুরিয়ে নিল নিজের দিকে। গুটি সাজাতে সাজাতে হঠাৎই স্বর বদলে বলল, সব সয় বদনামি ছাড়া। সেটাই কানে আসছে তোর বদলতে। তোকে কি করা যায় তুই বল। কোথায় শুনলে বদনামি? আরমিন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 10 গ্রামে। জয় ভ্রু কুচকায়। আজ যে সে তা নিজে প্রত্যক্ষ করেছে সেটা চেপে গিয়ে বলে, কোন খাঙ্কে চেনা কি বলে বেড়াচ্ছে? ওই বাড়িতে আছে, লোকে কথা শোনাচ্ছে। এই বাড়িতে আসলে তো আর কোনো সুরের বাচ্চা সাহস হবে না কথা শোনানোর। সামনে শুক্রবার তুলে আনতেছি, এরপর দেখবো কোন সমুদ্রের পোলায় পিছন চুলকায়। শিওর? আমি দেখবার চাই কোন বাইঞ্চোতে জয় আমিরের ঘরের বউকে কথা শোনানোর হিম্মত হয়। আমি জাস্ট এটা দেখানোর জন্য হলে তুলে আনবো। ওই বাড়ির চেংড়িশালি পড়ে আছে, কথা তো শুনবই। এটা তো আমার দোষ না, কিন্তু সমস্যা হলো লোকজন খুবই উড়াউড়ি করতেছে। আচ্ছা আমি কি মরে গেছি? এরা আমায় আজকাল পাত্তাই দিচ্ছে না, যা তা করে বেড়াচ্ছে, আর আমিও সহ্য করে যাচ্ছি। ঠিক করতেছি স্যার, লোক দামে দিচ্ছে না আজকাল। হামজা ঘরে ঢুকলো। রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল। অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল, তোর ভাই চাচারা হাত পা ধুয়ে আমার পিছনে লেগেছে। শ্বশুরবাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করতেই যদি দিন যায়, আর সব পার্টি সামলাবো কখন? রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে। তখনই তরক করে উঠে বসে হামজা। রিমির হাত থেকে ইস্ত্রি কেড়ে নিয়ে কপাল টান করে। পাঞ্জাবি পরাবে? এত বেখালি হয়েছ কবে? মার্জিয়ার শরীরে দিন দিন গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পাচ্ছে। শরীরটা অসুস্থ হচ্ছে ঘন ঘন। ডাক্তার দেখে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তার মোড়ে রিকশা নামিয়ে দেওয়ার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া আনমনেই বলল, বোরখা ছাড়া তোমাকে দেখতে একটুও ভাল লাগে না অন্তু। জয় আমির কি বলে জানেন? আমার খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না। কথাটার মর্ম আছে, তাই না? তোমারও কি তাই? মানে আমার এখন তোমাকে দেখতে ভাল লাগতেছে না, এইটা তোমার ভাল লাগতেছে? অন্তু অল্প হাসল। চরিত্রহীনদের বোরকা পরতে নেই ভাবি। মার্জিয়া গম্ভীর হয়ে বলল, তাহলে ওই জানোয়ারের কথা বলবা না আমার সামনে। হইতে পারে তোমার স্বামী, কিন্তু আমার শ্বশুর একটা কথা বলতো, গুয়ের এপিট আর ওপিট সমান। তা খোঁচাতে গেলে তুমি নিজেই নাপাক হবে, ছিটে তোমার গায়ে লাগবে, তাতে তো শরীর নোংরা হবে। এতে গুয়ের কি কোনো ক্ষতি আছে? তুমি কি করতে চাও বলো তো? তোমার কিছুই বুঝি না আমি। কিছুই করতে চাই না, কিছু না করতে চাওয়াটাই এখন সবচেয়ে বড় করতে চাওয়ার বিষয় আমার। মার্জিয়া ক্যাটক্যাট করে উঠল। আবার শুরু করলা? বলছি না তোমার এসব হেয়ালি কথা শুনলে রাগ হয় আমার। সহজভাবে কথা বলবা আমার সাথে। কঠিনই কি আছে? আপনাদের সমস্যা আমার বোরকা না পরা নিয়ে। আম্মু এই জন্য কথা বলে না আমার সাথে। অন্তু চুপচাপ কিছুটা দূর হেঁটে হঠাৎই বলতে লাগলো, আপনি ছিলেন না সেই দিন, আমার গায়ে থুতু পড়েছিল মানুষের ছুড়ে দেয়া। কেন জানেন? পুরুষ ঘরে ঢুকিয়ে কাপড় খোলার অপরাধে। শুনতে খারাপ লাগছে? আরো খারাপ কথা শুনুন। টেনে হিচড়ে খুলে ফেলা হয়েছিল আমার বুক থেকে ওড়নার পর্দা। মাথায় জড়ানো গামছাটা কেড়ে নিয়ে চুলগুলো আলগা করে ফেলা হয়েছিল। এই সুন্দর যাত্রাপালার দর্শক ছিল সেদিন হিউজ পরিমাণ। কিছু বলবেন? মার্জিয়ার হাঁটার গতি কমে যায়। অন্তু নিঃসংকোচে নির্লিপ্ত কণ্ঠে বলল, ওনা ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখলো, চোখে তৃষ্ণা মেটালো, নোংরামি করে ধরা পড়ার দায়ে বিয়ে দিয়ে দিল নাঙের সাথে। এরপর সেই শরীরে বোরকা জড়ানো, মুখ ঢাকাটা পাগলামো হবে না? মার্জিয়া তাকিয়ে রইল অন্তুর দিকে। অন্তু সাবধান করল,
সামনে তাকিয়ে হাঁটুন, হোঁচট খাবেন। বাড়ির গলি সামনেই, আর কয়েক পা এগোতে হবে, রাস্তায় লোক নেই। ওদের পার করে একটা গাড়ি গিয়ে থামলো সামনে। ওরা দুজন হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যাওয়ার সময় কেউ ডাকলো, শোনো। অন্তুর বুকটা ধুপ করে উঠে প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাপ ফেললো। এই কণ্ঠ চেনে অন্তু ফিরে তাকায়। হুডির টুপি মাথায় পলাশের। মার্জিয়া জানতে চায়, কে এটা অন্তু? চেনো তুমি? এইটা জয়ের বড় ভাই নাকি? অন্তু জবাব না দিয়ে ভাবির হাতখানা চেপে ধরল। পলাশ আজগর এগিয়ে আসে, ঠোঁটে লেগে আছে স্থায়ী সেই হাসি। অন্তু শুধায়, ভালো আছেন? পলাশ হেসে উঠল। তোমাদের ওখানেই যাচ্ছিলাম। সেই কবে থানা থেকে আসলাম, এরপর আর খোঁজ নাই। অন্য সব লোকের এতদিনে বউ বাচ্চা সহ সব চলে যায়। তোমাদের সাথে কিছুই করলাম না তেমন। আগের সব ঋণকারীদের সাথে না ইনসাফি হয়ে যাবে, দেখা যাবে ওরা অভিযোগ তুলবে। ওদের সাথে যা হয়েছে তোমাদের সাথে নয় কেন? ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছেন। আসলেই আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেননি। আমরাও ঋণী, ওরাও ঋণী। ওরা যদি এত কিছু হারায়, এত অত্যাচারিত হয়, আমরা কেন না? পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো গাড়িতে ওঠো, একসাথে যাই। অন্তু মার্জিয়াকে বলল, ভাবি আপনি চলে যান, এতটুকু আমি আসছি খানিক বাদে। পলাশকে বলল, বাড়িতে গিয়েও আমার সঙ্গেই কথা বলবেন। চলুন আশেপাশেই কোথাও বসে কথা বলি। ভাবি আপনি বাড়ি চলে যান, আমি আসছি। এটাই পলাশ আজগর। মুখরা বদমেজাজি মার্জিয়া একদম মিয়ে গিয়েছিল। ভয়াতুর চোখে অন্তুর দিকে চেয়েছিল। অন্তু চোখে আশ্বাস দিয়ে বলল, যান, কিছু হবে না আমার। এটুকু ভরসা রেখেছি নিজের উপর। আমাকে বলবেন ওষুধ কিনতে গেছি। আপনার অসুস্থ লাগছিল, আগে ফিরেছেন। আমি চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। মার্জিয়া যেতে যেতে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। পলাশ অন্তুকে বলল, আচ্ছা, তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না, গাড়িতে ওঠো, অন্য কোথাও যাই। পায়ে হেঁটে যাই, চলুন। একটু হাঁটাও লাগবে। সন্ধ্যার রাস্তায় হাঁটতে খারাপ লাগবে না? পলাশ ভ্রুকুচকে ঠোঁট দুটো একপাশে বাঁকিয়ে হাসছিল। অন্তুর ভেতরে ধুকপুক করছে, মস্তিষ্ক সে আতঙ্ক ভুলতে পারেনি। পলাশ যে কফি শপে নিয়ে গেল, কফি শপ হিসেবে বেশ লাক্সারিয়াস। ভেতরে আলোকসজ্জা ডার্ক। পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয়। অন্তু বুঝলো কফি শপটা পলাশের নিজস্ব। পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়ল। অন্তু চারিপাশে তাকাচ্ছিল, লোকজন নেই। ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো আধারের সংমিশ্রণে। টেবিলের উপর 3টে গ্লাস, একটাতে টিস্যু রাখা, একটা পানির বোতল, আরেকটা কাচের ফুলদানি। ভয় পাচ্ছ? অন্তু উপর নিচ ঘাড় নাড়ল। পাচ্ছি। পলাশ হো হো করে হাসল। প্রয়োজন নেই, বসে পড়ো। পাবলিক প্লেসে দুষ্টমি করার ক্লাস পেরিয়ে এসেছি বহুদিন আগে। ছোট বয়সে ওসব করতাম, যাকে তোমরা ভদ্র লোকেরা বলো ওই বখাটেপনা। পাবলিকের সামনে খেলি দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ। আমি হাই স্কুলের মাস্টার। অন্তু পলাশকে যতক্ষণ দেখেছে ততক্ষণ পলাশের ঠোঁটে হাসি আর জলজলে চোখ দুটোই ভয়ানক এক ইশারা খেলতে দেখেছে। পলাশ কফি আনতে বলল একটা ছেলেকে। আপনার টাকা 2 দিনের মধ্যে দিয়ে দেব। আপনি ছাড়াও আরো কিছু পাওনাদার আছে। জমি বিক্রি করতে হবে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেগুলো মীমাংসা হচ্ছে না, বিধায় দেরি হচ্ছে। এর মাঝে আব্বুর ইন্তেকাল হলো। আমি আপনার কাছে 2 দিন সময় চাইছি। এবার সময় নিচ্ছি আমি। তোমার বাবা মারা গেছে? ইন্না লিল্লাহ। পলাশ দুঃখিত হওয়ার নাটক করলো। অন্তুর শরীরকে বেশ কিছুক্ষণ চোখে গিলে হাসি প্রসারিত করে বলল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, তোমার শরীর থেকে আসছে বোধহয়। অন্তু তাকালো। আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি। হাহা করে হেসে ওঠে পলাশ। গরু মরলে শকুন খোঁজ পায় কিভাবে? গরু মরার আগে সুগন্ধি মেখে মরে। মেয়েদের শরীরে নিজস্ব একটা ঘ্রাণ আছে, তার তুলনা বিশ্বের কোনো পারফিউমের সাথে হয় না। অন্তুর শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। জীবন তাকে কোন পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখনো বোঝা ওঠা হচ্ছে না। পলাশ গা ছেড়ে আরাম করে বসে ঘাড় বেঁকিয়ে বলল, ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরো ভালো পাওয়া যাবে। তাছাড়া খালি খালি চেয়ার, ফাঁকা রয়েছে তোমার পাশেরটা। অন্তুর দৃষ্টি টেবিলের দিকে ছিল, মুচকি হেসে ফেলল। শুধু ভাবছেন? এতটাও আশা করিনি আপনার কাছে। আপনার এতক্ষণে বসে পড়ার কথা ছিল। আপনার সাথে ব্যাপারটা মানায়। পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে। চোখের পলকে অন্তু টেবিলের উপরে থাকা কাচের ফুলদানিটা তুলে কাঠের চেয়ারে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ফুলদানি ভেঙে 3 টুকরা। হাতে থাকা টুকরোটা পলাশের গলায় উঁচু হয়ে থাকা স্বর্ণালীর উপরে ধরল। পলাশ চমকে গিয়ে ঝুঁকে পড়া থেকে সোজা হলে অন্তু উঠে দাঁড়ালো। ভাঙা কাচের চাপে পলাশের গলার চামড়ায় ছেদ পড়ে।
কয়েক বিন্দু রক্ত বেরিয়ে আসে। ভুললে চলবে? সেদিন কোনো রকমে আপনার ডেরায় ছিলাম আমি। আজ পাবলিক প্লেসে জবাই করে রেখে যাব একদম। তারপর মরার পর যা করার করবেন আমায়। জয় আমির আর আপনার মধ্যে ফারাক একটাই। জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত, মৃত্যুকে বোধহয় খুব একটা ভয়ও পায় না, কিন্তু আপনি মৃত্যুকে খুব ভয় পান। অন্তু কাচের টুকরো ফেলে দিল ছুঁড়ে, ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল। অন্তু বসে পড়ে চেয়ারে, পলাশ ধীরে ধীরে 2 কদম পেছায়। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেওয়ার সময় মুখ বিকৃত করে। আচমকা রেস্তোরাঁ কাঁপিয়ে তোলে পলাশের ফেটে পড়া অট্টহাসির শব্দ। বাচ্চাদের মতো হাতে তালি দিল পলাশ। মাইন্ড ব্লোয়িং। আবারও হাসে হা হা করে। চেয়ারে বসে পড়ে ধপ করে, দৃষ্টি স্থির অন্তুর উপর। আমি ভাবতেছিলাম আমি সত্যিই খুব হয়রান ছিলাম। জয় কাত হলো কিসে? তুই জানো, মানুষ যেমন ঠোঁটের সিগারেট কেড়ে নেয়, ও সেভাবে মেয়ে ভাগাভাগি করেছে আমার সাথে। আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করে, অথচ ও আমায় চেনে। কিন্তু তুমি সেদিন যেভাবে কাঁদছিলে, ছ্যা, আর 5টা মেয়ের মতো লেগেছিল। মাগার এরপর একটা চমক, থু, সোজা জয়ের মুখে। আমি খুব ভেবেছি, আমার বউকেও বলেছি তোমার কথা। পলাশ চট করে থামল, কিছুক্ষণ চেয়ে রইল ধুম ধরে চুপচাপ। কিছু মনে পড়েছে যেন, এভাবে তরি বাজালো। ওয়েট, আসছি 1 মিনিট। হাই কমিশন ব্র্যান্ডের ব্যালেন্ডেড স্কচ হুইস্কি মদের বোতল নিয়ে ফিরল। গলগল করে গ্লাসে ঢেলে তাতে চুমুক দেবার আগে বলল, নেবে 1 সিপ? অন্তু মাথা নাড়ল। আহা, চোখ বুজে পুরো 1 শট শেষ করে গ্লাস টেবিলে রেখে বলল, এবার কথায় এনার্জি আসবে। তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল, শিট, হতাশ আমি নিজের ভাবনায়। উঠে যেতে যেতে বলল, জয় যেমনই হোক, ওর রুচি ভালো, এটা আমি জানতাম। বড় বংশের ছেলে তো, আজ প্রমাণ হলো আরো একবার। একটা ট্রে এনে বসলো আবার। তা থেকে 1 টুকরো আদা, কয়েকটা পুদিনা পাতা, সোডার কৌটা থেকে খানিকটা সোডা, 2 টুকরো লেবু, 2 চামচ চিনি নিয়ে তাতে হুইস্কি ঢাললো। 2 চুমুক খেয়ে বলল, বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে। আমার বউ না থাকলে একটা চান্স দিতাম তোমার উপর। তোমাদেরকে 1 রাত পর ছেড়ে দেওয়া যায় না, বুঝলে? রেখে দেবার মতো তুমি, কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি। আসলেই বোঝা যায় অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি। তোমার কাছে ভালোবাসা মানে কি? বুঝি না। অন্তুর দিকে কফি এগিয়ে দিয়ে বলল, আমার সমস্যা কি জানো? আমাকে ভয় পাওয়া লোকের তো অভাব নেই। সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসেবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারোর সামনে খুব কাবু হয়ে যায়। দুনিয়ার খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে, এরা ভালো মানুষের ওপর খুব সহজে পিছলা খায়। একে বলে বিপরীতে আকর্ষণ বোধ করা। পজিটিভ নেগেটিভ তারের মতো ব্যাপার আর কি, বুঝছো? কা দুলিয়ে হাসলো পলা। সাধারণ দেখতে লোকটা, কোনো জাঁকজমকতা নেই, আভিজাত্য আছে, তবে তা প্রকাশের যেন তাগিদ নেই ভেতরে। হুডির টুপি নামানো, নকশালদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো, জলজলে চোখের মাঝ দিয়ে কিলানের মতো নাক, হাসলে গা ছমছম করে ওঠে, অথচ সারাক্ষণ হাসে ঠোঁট দুটো। পলাশ জিজ্ঞাসা করল, আর তো কথাই বলছো না, শুধু কি টাকার জন্য এখানে এনেছি তোমাকে? তুমি চাইলে এই মুহূর্তে টাকা সব মওকুফ করে উল্টো আমি তোমাকে টাকা দিতে পারি। অন্তু চুপচাপ বসে রইল, মাথাটা ফাঁকা লাগছে, উঠে যাবার জন্য পা চলছে না। আচ্ছা, আর কি কি পর্যবেক্ষণ করেছো আমার, বলো শুনি। তোমার কথা শুনতে খারাপ লাগছে না? সে গলার কাছে জ্বলছে। এই একটা কাজ করলে। অন্তু বলল, এখনো তেমন কিছুই জানা হয়নি। সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না। যা পর্যবেক্ষণ একদিনেই করেছি। পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানে ফিসফিস করে বলল, তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা, তোমার মানুষ খুন করার ইচ্ছা, বিদ্রোহ, আর আমার পেশা। চলো এই নিয়ে একটা সিনেমাটিক খেলা খেলা যাক। ম্যানেজার এসে পলাশের হাতে একটা ইনটেক মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। পলাশ হিপ ফ্লাক্সে মদ ঢেলে ঢেলতে বলল, তোমার পিছনে আমার লোক পড়ে থাকবে, আমার আদেশেই থাকবে, ছেড়ে তো দিতে পারি না। তোমাকে বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি, যা বুঝলাম। তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে ততদিন খেলা তোমার, কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নেব আমি। আমি কোনো খেলা খেলছি না, যদিও আপনি আমার ভাইয়ের পাওনাদার। ভাই অপারক টাকা পরিশোধ করতে, তাই তা আমার জিম্মায়। তবুও যদি ধরুন আমি জিতে যাই। পলাশ হুডি টুপি মাথায় তুলল। কি চাও? তখন চেয়ে নেব।
পলাশ মাথা দুলিয়ে হাসে। সাবধানে থেকো, আসছি, খোদা হাফেজ। কপালে তর্জনীয় মধ্যমা আঙ্গুল ঠেকিয়ে সালাম জানানোর ভঙ্গিমায় ইশারা করে মদের বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে যেতে বলল, রুবেল, ম্যাডামকে কফি না খাইয়ে যেতে দিস না। সোমবার বিকেল 4টা। ছাদের উপর পাশের বাড়ির পুচকে ছেলের ঘুড়ি এসেছিল। তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল। ঘুড়িটা ছাদে পড়তেই ধরেছে। তা তো পুচকেটাকে ফেরত দেয়নি। লাটাইটা অব্দি জোর করে কেড়ে নিয়ে সে এখন নিজে ঘুড়ি ওড়াচ্ছে। সাদা লুঙ্গিটা দুপাশ থেকে এনে 2 ঠ্যাঙের মাঝে আটকে রেখেছে। খালি গায়ে গলায় লাল টকটকে চওড়া গামছা ঝুলছে, কিন্তু লুঙ্গি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা ফ্ল্যাট স্যান্ডেল। এটা এক অসঙ্গতি, তার উপর আবার চামড়ার স্যান্ডেলটার বেল্ট খোলা। দুর্দান্ত উঠছে ঘুড়িটা। পুচকে দাঁড়িয়ে কাঁদছে। জয়ের ভয়ে জোরে কাদার উপায় নেই। জয় বলে দিয়েছে, কান্নার স্থান কানে আসলে এখানে ধরে একদম দা দিয়ে কোপ মেরে শূন্য দেখাত না করে দেব। পুচকে এমন ভয়ানক রিস্ক নেয়নি। সে নিঃশব্দে ফুপাচ্ছে আর দেখছে নিজের ঘুড়িটা জয় কিভাবে হানাদার বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে। জয় জিজ্ঞাসা করল, তোর ঘড়ির দাম কত রে? কাগজ কিনে বানাইছে, আমাকে করে দাও। তোতলা শালা, সেই কাগজ তো আর তোর রূপ দেখে কেউ দেয় নাই কোন দোকানদার। যে ফটকা আমার কাছে শুরু তোর কাগজের দাম কই হে? 6 টাকা। তোর বোন আছে? বিয়ে হয়ে গেছে। শিট, আমি খারাপ হলেও ভালো লোক। ভাবলাম তোর বোনকে জানানোর দামে তোর ঘড়িটা ফিরিয়ে দেব। সেই বালিতে গুঁড়ো মানুষের এটো মিছামিছি তো মুখ রসে না আমার। বিয়ে দিবি ভালো কথা, আর কয়েকটা দিন পরে দিলে আজ ঘড়িটা পেয়ে যেতি। আমার ঘড়ি দাও। ওয়েট, ওই শালা তোতলা, তোর আমি জিজ্ঞেসি তোর বোন আছে কিনা? তুই বিয়ে হয়ে গেছে কইলিকা? বিয়ের প্রসব দিয়েছি আমি, তুলে মারবো এক আসার। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল পুচকে। জয় ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো, এই চুপ কর, এত বিশ্রীভাবে কেউ কাঁদে? হরুন ফাটা গলা মতো কেউ কাঁদে? হরুন ফাটার মতো গলা নিয়ে কাঁদছিস কেন? বল, যার কণ্ঠ ভালো না তার উচিত জীবনে না কাঁদা। নিচে থেকে কবিরের চেঁচানো শোনা যায়, ভাই নামেন, আইসি। তো কি নাচবো এক সাইড? আইস, দাঁড়া, পায়ে মরচে ধরেছে। ঘড়ির সুতো লাটায় পেঁচিয়ে তা ছুড়ে দিয়ে বলল, এই তোতলু, ধর তোর ঘড়ি। আজ প্রথমবার শ্বশুর পেয়ে যাচ্ছে। তোর এই বিশ্রীকানা অভিশাপের সাথে করে নিয়ে গেলে দেখা গেল গাড়ি উল্টে মরে পড়ে রইলাম। শ্বশুর বাড়িতে যাওয়াই হইবে না। জীবনে বাসন না কইরা মেরিট প্রেসার অবস্থায় মরা লাগবে। বাসন না করে মরা ঠিক না। গতকাল স্ট্রিট ফুড খাবো, এবার লিগালি ঘরের খাবার খেয়ে মরবো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।